2016 সালে আমার ভালো মতো মনে আছে, আমি তখন পার্টিতে বলেছিলাম যে এই জোট, আমি কংগ্রেসের সময় জোট আমি মেনে নিতে পারছি না। তখন আমাদের মগরাহাট পূর্বে কংগ্রেসে 20,000 ভোট ছিল। তার আগের ভোটের নিরিখে পঞ্চায়েতের, জেলা পরিষদ, লোকসভা ভোট নিরিখে 20,000 ভোট ছিল। সেইটা যখন হলো, আমরা বললাম, আমি তো প্রকাশ্যেই বললাম, মিটিং যখন আমার অঞ্চল ভিত্তিক মিটিং হলো, আমি বললাম কংগ্রেসের জোটে, তা আমাকে বলো না এই হয়েছে সেই হয়েছে বল। তা সেই লাগা গেল ভোটে, আমরা 8,000 ভোটে হেরে গেলাম। তাহলে কংগ্রেসের ভোটটা, কংগ্রেসের জেতা বুথ যেগুলো কংগ্রেস মেম্বার আছে সেই সব বুথে 100-150 ভোটে হেরে যাচ্ছি আমরা। তাহলে আপনি ভাবুন, কংগ্রেসের সেই থেকে এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব বুঝতে পারছে না সারা ভারতবর্ষে আমাদের কটা সিট দিয়েছে। সারা ভারতবর্ষে আমাদের কটা সিট দিয়েছে, কিন্তু আমরা অনেক জায়গায় তো লড়াই করার মতো ক্ষমতা ছিল আমাদের সারা ভারতবর্ষে। এক- কেন্দ্রে তৃণমূলের সাথে কেন্দ্র নেতৃত্বের মিটিং হচ্ছে প্রকাশ্যে, আর রাজ্যে এসে আমি যদি লড়াই করতে যাই হবে কি? ধরুন এখন আমার নিজের পার্টির অনেক কর্মী আছে, বলছে ওপরে তৃণমূল সিপিএম এক, আমরা এখানে কি করবো লড়াই বলতেনি। এই খোঁজগুলো কে রাখবে? আমরা আলোচনা করলাম, একটা বুঝলাম বুথ ভিত্তিক রিপোর্ট দিচ্ছি কি, আমরা অঞ্চল ভিত্তিক রিপোর্ট দিচ্ছি কি, না আমাদের এই হয়েছে এই হয়নি, সাম্প্রদায়িক ইয়েতে হেরে গিয়েছি মুখে। সাম্প্রদায়িক ইস্যুটা এখানে হয়েছে, আমি অস্বীকার করবো না একেবারে, কিন্তু সাম্প্রদায়িক ইস্যু যত না হয়েছে তার থেকে বেশি প্রচার হয়েছে তৃণমূলের সাথে দিল্লি দোস্তি, বাংলায় কুস্তি। এই যে জিনিসটা, কেন এই অপবাদ আমরা নেবো? কি লাভ হয়েছে আমাদের? কি লাভ হয়েছে তো আমি বুঝি না। আমার মাথায় ধারণ, মানে আমার ধ্যান ধারণায় আমি বুঝি না, আমার যেটুকুনি রাজনৈতিক গভীরতা আছে তাতে যে আমাদের খুব লাভ হয়েছে বলে আমি বুঝি। তাই আপনার কি মনে হয় বলুন? তাই নয় কি? আমার কথা তো আপনাদের কথাই তো বলেছি, হুম। আপনাদের কথাগুলোই তো আমি রিপিট করি, আমার এক্সট্রা কিছু মনে হওয়ার নেই। তবে যেহেতু জিজ্ঞাসা করলেন, এটুকুই বলতে পারি, বামেরা নিজেদের নীতির জন্যে আজকের হারছে, নিজেদের ভুলভাল সিদ্ধান্তের জন্য আজকের হারছে। বিজেপি পশ্চিমবঙ্গে যে আজকের এই জায়গায় রয়েছে, এর পেছনেও কিন্তু বামেদের বড় ভূমিকা রয়েছে, হয়তো অজান্তে বামেদের ভূমিকা রয়েছে। বামেদের আন্দোলনে জোর ছিল না, মানে সে মানুষকে তো ভরসা দিতে পারিনি, কর্মীদের ভরসা দিতে পারিনি। আজকের যদি অবশ্যই। বিজেপি নেতারা বলে কোনো একটা এরিয়াতে গিয়ে, যেখানে বামেদের সমর্থকদের উপরে অত্যাচার চালাচ্ছে, যেখানে বামেদের সংগঠন নেই যে ওই বাম কর্মীদের সাহায্য করার, সেখানে যদি বিজেপি এসে যদি বলে হাত দিয়ে দেখুন ওদের গায়ে, আমরা রয়েছি, আমরা দেখে নেব, সে সিপিআইএম কর্মী হোক বা কংগ্রেস কর্মী হোক বা বিজেপি কর্মী হোক, কোনো বিরোধী দলের গায়ে হাত দেওয়া যাবে না, তখন কিন্তু একটা বাম কর্মী ভাববে বামেরা আমাদের পাশে নেই, কিন্তু বিজেপি এসে আমাদের পাশে দাঁড়ালো। বাস্তব তো। এবারে বলি শুনুন, এই যে জিনিসটা হচ্ছে যে একটা বাম কর্মী, আমার বর্তমানে যেটা বাম কর্মীর একটা সুবিধে অসুবিধে, এই যে নতুন মুখ যারা এসছে, এরা যদি দলবদ্ধভাবে এসে তাদের সাথে যদি সম্পর্ক রাখে, সম্পর্ক তৈরি করার পাশে দাঁড়ায়, দেখবেন আস্তে আস্তে আবার চাঙ্গা হবে। নতুন মুখদের একদম সামনে এসে কোনো জায়গায় একটা ঘটনা ঘটেছে, বামপন্থী কর্মী বা এর ওপরে এইসব নতুন মুখগুলো একসাথে এসে ঝাঁপিয়ে পড়বে। সে যাই প্রশাসনিকভাবে হোক, যে কোনো যেরমভাবে বাঁচানো যায়, যদি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে দেখবেন অটোমেটিক আবার চাঙ্গা হয়ে যাবে। কারণ আমি বলছি, আমার মগরাহাট এলাকা দিয়ে বলছি, বিজেপির উপর মানুষের খুব একটা আস্থা আছে বলে আমার মনে হয় না, বা ওদের যা কর্মী আছে মানুষের পাশে খুব দাঁড়ায় বলে আমার মনে হয় না। এরা সব ম্যাক্সিমামই তৃণমূলের সাথে সব গোটা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানুষও দেখছে এগুলো। কিন্তু সবথেকে বড় কথা কি বলি বলুন তো, এই আমাদের যা কর্মী আছে, পার্টি মেম্বার, একটা পার্টি মেম্বার হতে গেলে যে যোগ্যতা লাগে, সিপিএম পার্টির একটা পার্টি মেম্বার মানে তার কি যোগ্যতা লাগে আশা করি আপনি যখন পার্টি নিয়ে আলোচনা করেন নিশ্চয়ই বোঝেন। তা তারা যদি মানুষের, আমি একটা পার্টি মেম্বার, আমার বাবার একটা কাগজের দরকার হচ্ছে, আমার বাবা যদি অন্য পার্টির লোকের কাছ থেকে যদি সেই কাগজটা করে আনে, তাহলে সে গিয়ে আমার ছেলের কথা শুনবে না সে যে করে দিল তার কথা শুনবে? স্বাভাবিক কথা। স্বাভাবিক নয় কি? এই একটা ভোট হচ্ছে, পার্টি মেম্বারের বাবা কোথায় গিয়ে সে ইয়ে আছে বুথে গিয়ে, মানে ইয়ের মধ্যে গিয়ে ইভিএম এ গিয়ে খুঁজছে কোথায় গিয়ে সিম্বলটা আছে। এই আমি আমার বাবাকেও বললাম না যে সিম্বলটা কোথায় আছে। এভাবে চলে নাকি পার্টি? এবার এরিয়া কমিটির মেম্বাররা অনেক কিছু জানে, কিন্তু ওই ইচ্ছে করে এরিয়া কমিটির মেম্বারদের দায়িত্ব কি, তার কেন রাখা হয়েছে আমি তো বুঝি না। একটা এরিয়া কমিটির মেম্বার 8 ঘন্টা যে পার্টি অফিসে 10টা লোক প্রতিদিন বসে সন্ধ্যাবেলা, বা 20টা লোক প্রতিদিন বসে, একটা এরিয়া কমিটির মেম্বারের সেইখানে 5 মিনিট বা 10 মিনিট সময় দেওয়ার ক্ষমতা নেই। কবে সেই রাজ্য বা জেলা একটা প্রোগ্রাম দেবে তখন আসবে।
লোকাল পার্টি অফিস যদি নেতৃত্ব না বসে, মানুষ দেখবে কি? নেতৃত্ব আসছে, আমরা পাশে পাচ্ছি, একটা সেখানে আলোচনা হলো, যারা সক্রিয় কর্মী আছে তারাও বসলো, ওটা আলোচনা হলো কীভাবে, যেগুলো দেখেছি আমরা আগে। আমার বাবা রাজনীতি করতো, বলতো যে জ্যোতি বসু আমাদের এখানে এসে চটে বসে মিটিং করে গেছে। তাহলে জ্যোতি বসুর মতো নেতা যদি এসে চটে বসে মিটিং করে যায়, আর আমাদের এখানে আমার আমার অঞ্চলে, আমার অঞ্চলের কথা বলছি, আমি কোনোদিন একটা জেলা নেতৃত্ব এসে মিটিং করতে দেখলাম না। যারা জেলা নেতৃত্ব, যার নাম আছে বা তার ওয়েট আছে, এরকম একটা নেতৃত্ব আমি কোনোদিন দেখলাম না সে মিটিং। আচ্ছা, আপনাদের তো জেলায় প্রতিকুরের মতো একজন নেতা রয়েছে, এই নেতাকে কাজে লাগায় না? কি বললাম, প্রতিকুর আছে, আমার জেলায় সৃজন আছে, আমার জেলায় সায়ন আছে। কাজে লাগায় না এইসব নেতাদের? না তাদের এই নেতারাও চুপচাপ থাকে? ওরা ব্যক্তিগতভাবে হয়তো করে, কিন্তু পার্টি সিদ্ধান্ত করে সেগুলো তো নিচে নামাতে হবে তাদেরকে, সেই এলাকা ভিত্তিক এখানে এইগুলো করতে হবে, মানে এক্স্যাক্টলি যেতে হবে। পার্টি তাদেরকে ঠিকঠাক কাজে লাগায় না। কাজে লাগাচ্ছে না তো, পার্টি তো তাদের কাজে লাগাবে। তারা তো আর এসে বলতে পারে না যে কারোর সঙ্গে সম্পর্ক আছে, রাজা বা বিপ্লব চলো যাই তোমার ওখান থেকে মিটিং, তারা করতে পারবে কি? এবারে এরিয়া কমিটির মেম্বার যেগুলো আছে, তারা এরিয়া কমিটির মেম্বার, তারা কেউ ধরুন একটা গল্প বলছি, আমার এখানে এরিয়া কমিটির মেম্বার আছে, তার এলাকায় প্রচুর সন্ত্রাস, সত্যিই সন্ত্রাস। তা আমার বক্তব্য হচ্ছে, তুই তোর এলাকায় কাজ করতে পারিস না, কিন্তু যে এলাকায় সন্ত্রাস নেই তুই সেই এলাকার দায়িত্ব নিয়ে তো পড়ে থাকতে পারিস। থাকা যায় কি না? একদম। সেই ন্যূনতম বোধটুকুনিও যদি না থাকে তাদের, তা সেই ন্যূনতম দায়িত্বটুকু নিয়ে পার্টিতে এগোবে কি করে? তারা যুবর ইউনিট সম্মেলন হবে, তা যুবর ইউনিট সম্মেলন হবে, তারা পয়সা মানুষের কাছে যাবে তবে তো দেবে। আমার কাছে হচ্ছে, আমি 20টা মানুষের কাছে গেছি, 20টা মানুষ আমার দিয়েছে, আমি 100টার কাছে যেতে পারিনি। তাহলে আমি 20টা মানুষ যে ফলিও আমার কাটবে, মেম্বারশিপ হবে, সেই মেম্বারশিপ 20টাই দেবো, তাতে আমার সক্রিয় হোক তারা। কিন্তু আমি ওই 20টার সঙ্গে আর আমি পকেট থেকে আরো 80টা দিয়ে দিলাম, দিয়ে দেখালাম আমি এই এত করেছি মেম্বারশিপ, তারপর সেই মানুষগুলো কই? বাস্তব নয় কি? আমি একটা মহিলা সমিতি, পঞ্চায়েত ভোটের পরে একটা মহিলা সমিতির মিটিং করে দিলাম 30টা মেয়ে নিয়ে। তা সেই থেকে আজ পর্যন্ত মনে হয় 7-8 মাস হয়ে গেল, তাদের সঙ্গে আর কেউ যোগাযোগই করলো না। এবার আমি লোকাল আমি লোকাল একটা ধরুন নেতৃত্ব দিই, আমার বুথ ভিত্তিক, আমি বুথের মেম্বার হিসেবে, তাহলে আমি মেম্বার হিসেবে তাদের সঙ্গে আমার এমনি পরিচয়। এবার যদি ওপর নেতৃত্ব আসে মাঝে মাঝে, তাদের সঙ্গে যোগাযোগ রাখে, একটা সম্পর্ক রাখে। আমার কাছে হচ্ছে, আমি 30 জন নিয়ে এসে 2জন তো আমার কর্মী বেরোতে পারে, 1জন তো বেরোতে পারে, পারে কি না? একদম। তাহলে আমি যে 30 জন এনেছি, 30 জন যে আমার পক্ষে থাকবে এটা আমি ভাবছি না, কিন্তু আমি 30 জন এনেছি মানে তার থেকে তুমি 1জন তুলতে পারি। তা সেই মহিলাদের সঙ্গে তুলে আনার দায়িত্বটা কার? আমার। আমি তো তাদের বসিয়ে দিয়েছি। তাহলে এবারে ভাবুন, এবারে ধরুন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে যে ধরুন আমার বুথটা আমি সক্রিয়, কিন্তু আমার আশেপাশে যখন হাওয়া ওঠে তখন সব পাতা নড়ে, আর যখন হাওয়া না ওঠে তখন কি কোনো পাতা নড়বে? তা এবারে ধরুন আমি আমার বুথটা হয়তো সক্রিয় করার চেষ্টা করছি বা ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু আমার আশেপাশের বুথগুলো যারা পার্টি মেম্বার আছে, তারা মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, কথা বলে না, আসে যেটুকুনি কাজ করার হয়তো রাস্তার মোড়ের মাথায় বা এতে এসে এলো, এই সীতারাম ইয়েচুরি ওখানে এই করেছে, ও এই করেছে, ভোটের সময় বসে বসে প্রকাশ্যে একটাও সিট জিততে পারবে না। তাই এবারে যদি সেখানে তো বাম সমর্থক আছে, বিজেপি সমর্থক আছে, তৃণমূল সরকার, প্রকাশ্যে যদি এইসব কথাবার্তা বলা হয়, যারা বাম সমর্থক আছে তারা কি ভাববে? এরা পার্টি, সিপিএম পার্টির লোক বলতে জিততে পারবে না, তারা করতে যেতে। তাহলে এই যদি হয় সমর্থকরা, তাহলে কি আসলে সরে যাচ্ছে? এবার যেখানে শক্ত আছে সেটাও সরে যাচ্ছে, যেটা খারাপ আছে সেটা তো খারাপই আছে। কিন্তু আমরা পঞ্চায়েতে যে ফল করেছি, সেই ফলটা তো আমাদের ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্যে আমরা কি কাজ করেছি এটা তো আগে আমাদের ভাবতে হবে। সেই ভাবনার জায়গা থেকে কোনো কিছু নেই। এখন এই যা হচ্ছে পর্যালোচনা, পর্যালোচনা পুরো ফেক, মিথ্যে, এর মধ্যে কোনো বাস্তবতা থাকবে না, কোনো বাস্তব থাকবে না। এবার এইটা যদি কেন্দ্রীয় কমিটি এসে 3 মাস পরে মিটিংয়ে বসে, আর এই যদি
এই ভাঁওতা পর্যালোচনা নিয়ে যদি আলোচনা করে এতে কোনো দিশাই পাবে না। আমার মদ্দা কথা, কেউ খারাপ ভাবতে পারে, কেউ ভালো ভাবতে পারে। রাজ্য থেকে আর একদম পার্টি মেম্বার নিস্তর পর্যন্ত আত্মসমালোচনা আসতে হবে। আত্মসমালোচনা না করলে পার্টি কোনোদিন এগোবে না, ওই শূন্য শূন্যই থেকে যাবে। আর আমার বর্তমান পর্যায়ে কোনো জোর না, আমরা শূন্য, আমাদের দরকার নেই। এমনি লোক বলছে এখনো 20 বছর সিপিএম এর আসতে লাগবে, ঠিক আছে, আমরা 20 বছর পরে আসবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে নিচু থেকে কর্মী তৈরি করতে হবে। না করলে ও 20 বছর কেন 50 বছর আসতে পারে না। এরা মনে করছে সরকারে আসবে, আর সংগঠন না থাকলে তুই সরকারটা আসবি কোথা থেকে, কিভাবে জোট জোট কার সঙ্গে কে জোট করছে? আইএসএর সঙ্গে জোট করে আমাদের কি লাভ হয়েছে? কংগ্রেসের সঙ্গে জোট করে আমাদের কি লাভ হয়েছে? আমাদের সারা লোকসভায় আরএসপি সিট চেয়েছে, আরএসপি জোর করে একটা সিট দিল, যেখানে আরএসপি প্রভাব, সেইখানে গিয়ে আরএসপি 2000 ভোট পাচ্ছে একটা বিধানসভায়। আর যেটা সিপিএম এর প্রভাব মগরাহাট, সেখানে 20,000 ভোট পাচ্ছে। কর্মীরা যেখানে কোনো কাজই করলো না। তাই এই তো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয়, আমার যেটা একদম ব্যক্তিগত মনে হয়, আত্মসমালোচনা করতে হবে। নিষ্ক্রিয় কর্মী সরাতে হবে। ওই আপনাকে প্রথম বললাম কি, আছে গরু নাভায় হাল, তার দুঃখ চিরকাল। তা ওরম গরু রেখে যদি আপনি মনে করেন সংগঠন থাকবে, তাহলে হবে না। আত্মসমালোচনা করতে হবে। যে কাজ করবে না, কাজ করো। কাজ, ধরুন আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন কাজ, একটা ধরুন কোনো জায়গায় আপনি জবে গিয়েছেন কাজ করতে, তো সেখানে না কাজ করলে আপনার রেখে দেবে? বাস্তব কিনা বলুন? ঠিক কথা। তাহলে সংগঠন, এটা তো একটা সংগঠন। আমরা কাদের জন্য আন্দোলন করছি? মানুষের জন্য তো। তা আমি একটা পার্টি মেম্বার হিসেবে যদি মানুষ হারামি, মানুষ অমুক, মানুষ তুমুক, তা মানুষকে গালে, গরিব মানুষ, তার চাহিদা মতো সে আজকে আমার কাছে থাকতে পারে, আমার কাছে যখন না পাবে সে আরেকজনের কাছে যেতে পারে, এটা যাবে, তার ধর্ম এটা। কিন্তু আমাকে ওই গরিব মানুষটাকে, তারকে কি ভালো কি মন্দ সেটা বুঝিয়ে তো আমার পক্ষে আনতে হবে। এটা যেরকম একটা ঠিক। আবার আর একটা জিনিস বলে, খুব গুরুত্বপূর্ণ এটা, আমাদের পার্টি মেম্বারদের মাথায়, কিছু কিছু পার্টি মেম্বারদের মাথায় এই যে ধর্মীয় ব্যাপারটা, মানে ধর্মীয় ব্যাপারটা যে যার ধর্ম, সে তার কোনো আমার আপত্তি নেই, কিন্তু এই গোঁজামিল ধর্মটা এত বেশি মাথায় ঢুকে আছে, এগুলো কিন্তু নিষ্ক্রিয় করতে হবে। তার জন্য পার্টি ক্লাস করতে হবে। পার্টি ক্লাস না করলে হবে না। আগে আমরা দেখতাম যে আগে পার্টি ক্লাস হতো, যে একটা ধরুন আমাদের অঞ্চলের বা ধরুন একটা ব্লকের যত পার্টি মেম্বার আছে, আর নেতৃত্ব আসতো, উপাধ্যক্ষ, জেলা নেতৃত্ব আসতো, রাজ্য নেতৃত্ব আসতো, এসে একটা পার্টি ক্লাস হতো। আমি যদি এখন জিজ্ঞেস করি, অর্ধেক পার্টি মেম্বার, এরিয়া কমিটির মেম্বার আছে, আমি যাদের যে জিজ্ঞেস করি যে আমি কমিউনিস্ট পার্টিটা কেন করব, কেন করব, আমার মনে হয় না এরা এখন অনেকেই আছে যার উত্তর দিতে পারবে যে আমি বামপন্থী কমিউনিস্ট পার্টিটা কেন করব বা কেন করা উচিত। আমার মনে হয় না অনেকে উত্তর দিতে পারবে।